সম্প্রতি বারুইপুর অঞ্চলে আক্কাস আলী এবং ফরজ আলী পিয়াদা এই দুজন কিন্তু ভাই এবং তারা একটা মাংসের দোকান চালাতো। সেই মাংসের দোকান তাদেরকে মাংসের অর্ডার দেওয়ার নাম করে কিছু দুষ্কৃতী, সমাজের দুষ্কৃতী, তারা কিন্তু তাদেরকে ডেকে নিয়ে গিয়ে হেনস্থা করে এবং চরম মারধর করে। এই নিয়ে কিন্তু এলাকায় এক চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং এই এলাকার যে বাসিন্দা তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন এবং তার সঙ্গে সঙ্গে হাইকোর্টের আইনজীবী আশফাক আলী তিনি কিন্তু ছুটে এসেছেন, আশফাক আহমেদ তিনি কিন্তু ছুটে এসেছেন। তারা কি বলছেন শোনাবো আপনাদের। এই যে আপনাদের এখানে দুজনকে মারা হয়েছে এবং বারবার দেখি বাড়িতে এসব ঘটনা ঘটছে, এর পিছনে কি অভিসন্ধি থাকতে পারে? খোদ অভিষেক ব্যানার্জির করে, মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির করে ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে বিষ্ণুপুর ওয়ানে আমার গ্রামের ছেলে ফরজ আলী পিয়াদা এবং কেঁদো আলী পিয়াদার দুজনের ওপর যে অকথ্য নৃশংস অত্যাচার চালানো হয়েছে, এটা শুধু আজকে এই প্রথম ঘটনা নয়, এর আগেও আমার গ্রামের আরেকটা ছেলেকে পিটিয়ে হত্যা করে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল। তার কিছু বছর আগে আরেকটা ছেলে আনসার নামে আরেক ছেলেকে মেরে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল। উত্তর এমন ঘটনা, বিশেষ করে 2026 বিধানসভা ভোটের আগে এমন ঘটনা কিন্তু বিশালভাবে চাকার দিয়ে উঠেছে। এর বিরুদ্ধে আমরা যত রকম ভাবে পারবো এই ফরজ আলী পিয়াদার পরে যেন দ্বিতীয় ফরজ আলী পিয়াদা না তৈরি হয়, তার জন্য আমরা সেনা বানাচ্ছি, সেনা তৈরি করছি আমাদের অঞ্চলে। সেনা বলতে কি বোঝাতে চাইছেন? সেনা বলতে আমরা প্রতিরোধ করতে চাইছি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা। আমাদের কি দায় পড়েছে, কেন আমাদের আতঙ্কিত করা হবে? আমরা কেন আতঙ্কিত হব? আমাদের শুভেন্দু অধিকারী বলছে মমতা বেগম সরকার চালাচ্ছে। আজ মমতা ব্যানার্জি, এই পশ্চিমবাংলায় বিজেপির দরকার নেই, কারণ যেভাবে মমতা ব্যানার্জি মুসলমানদের ক্ষতি করছেন তার জন্য বিজেপির প্রয়োজন নেই। এখানে মমতা ব্যানার্জি হচ্ছে আরএসএস এর সবচেয়ে ট্যালেন্টেড ছাত্রী, আরএসএস এর সবচেয়ে ট্যালেন্টেড প্রতিভাবান ছাত্রী। আরএসএস যত প্রপাগান্ডা আছে মমতা ব্যানার্জি পাই করে এই পশ্চিমবঙ্গের মাটিতে তার প্রয়োগ ঘটাচ্ছেন। প্রশাসনকে আপনাদের সাথ দিচ্ছে না? প্রশাসন, এর আগেও আমরা দেখেছি এমন ঘটনা ঘটেছে, হোটর মাখালতলাতে ঘটেছে। প্রশাসন নামমাত্র অ্যারেস্ট করে নিয়ে তার 14 দিন পরে মালা পরিয়ে ফুলের মালা পরিয়ে তাদেরকে জেল থেকে ঢাক বাজাতে বাইরে এনেছে। আমরা এইটার ফুল মনিটরিং করছি। আমাদের সুপ্রিম কোর্টের লয়ার আশফাক আহমেদ এসছেন, আমরা তার দিয়ে ড্রাফট করিয়ে এই কেসের সম্পূর্ণ মনিটরিং করব। শেষ অবধি এদের এগেইনস্টে কি ধারা লাগানো হচ্ছে এই সবটাই আমরা নজরে রাখছি। রাজনৈতিক দলেরা কিছু হলে বিভিন্ন কাজে ছুটে আসে, এই যে বারবার এরকম অত্যাচার হচ্ছে, মারা যাচ্ছে, এবং রাজনৈতিক দলেদের কি ভূমিকা দেখতে পাচ্ছেন? এখানে রাজনৈতিক দলেরা তারা সর্বসময় তাদের যেখানে অনুকূল পরিবেশ খুঁজে বেড়ায়, যেখানে চাটতে পারে, যেখানে চাটলে মাল পাবে সেখানে গড়িয়ে বেড়ায়। এরা মানুষের পাশে সারা বছর থাকে না। ভোটের সময় আসলে, আমি কারোর ইঙ্গিত করছি না, কিন্তু আপনারা মিলিয়ে নেবেন যা বলছি। এখানে যেন ঘটনাটা এমন হয়ে না যায় যে রান্নাঘরে কেড়ে আমি কলা খাইনি। এখানে রাজনৈতিক দলেরা চাটুকারিতায় ব্যস্ত, তারা মানুষের পাশে থাকতে পারে না। এত বড় চক্রান্ত, এত বড় ধর্মীয় বিদ্বেষ আমাদের অঞ্চলে চলছে, তারপরেও এখনো পর্যন্ত কোনো কঠোর ভূমিকা, কঠোর পদক্ষেপ এখনো অবধি দেখলাম না। এই 24 ঘন্টা হয়ে গেল। তথাকথিত বিজেপি বলুন, তৃণমূল বলুন, বামফ্রন্ট বলুন বা কংগ্রেস, তার প্রতিনিধিরা এসেছে? সকালে এসেছিলেন, কিন্তু আমাদের নজরে তেমন কেউ আসেনি। এমনি স্থানীয় অনেক নেতৃত্বরা এসেছিলেন। মুস্তাহিদ আল শাফি। হ্যাঁ 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 হ্যাঁ, প্রথমে খবর পেয়েছিলাম কালকে। আমি ছিলাম, বাইরে ছিলাম। আমার দাদাকে ফোন করেছিল, একে ভয় দেখিয়ে দাদার কাছে ফোন করে বলছে একটা অর্ডার আছে, তুই নিবি আয়। তখন দাদা সেই ভয়ে, মানে দাদা বুঝতে পেরেছে অর্ডার দেবে বলেছে, মাংসের অর্ডার। বারবার ফোন করেছিল, সেই হিসাবে দাদা এর কাছে গাড়ি নিয়ে চলে যায়। দাদার সাথে আমার বৌদিও ছিল। এবার দাদার বৌদি যখন একসঙ্গে যায়, সেখানে গিয়ে দেখছে দাদা মার খেয়ে পড়ে আছে ওখানে। সঙ্গে সঙ্গে দাদা গিয়ে জিজ্ঞেস করছে কি হয়েছে, তখন দাদাকেও মার শুরু করে দিয়েছে। এবার দাদাকে যখন মারছে, দাদা প্লেস পাচ্ছে না যে ফোন করব। তখন দাদা ফোন একটুকুনি পেয়ে আমাকে কল করে জানালো, আমি পোলের ধারে আছি, তুই আয় ওই জুলপিয়া পোলের কাছে। এইভাবে আসার পরে তারপরে আমি গেলাম। তারপরে এখান থেকে আমাদের বাড়ির লোককে ফোন করলাম। বাড়ির লোককে ফোন করলে বাড়ির লোক তখন এখান থেকে কিছু লোকটোক নিয়ে যায়। আমার মেজদা গিয়েছিল আর আমার শেষদা গিয়েছিল। আমার মেজদা যখন যায়, ও গিয়ে দেখছে দাদাকে এমন মারছে যে ও দাদার চোখ থেকে রক্ত বেরোচ্ছে। তারপরে আমার মেজদাকেও ঘুষি মারলো, কেউ কিছু করতে পারছে না, কিন্তু ওদের কাছে একটা আগ্নেয় অস্ত্র ছিল। বলছিল, হ্যাঁ
আগ্নেয়াস্ত্র ছিল ওদের কাছে, একজনের কাছে। হ্যাঁ, সবকিছু ছিল। এবার ভয়তে এরা ওখানে দাঁড়িয়ে ছিল। তারপরে আমি লোকজন নিয়ে পেছনে গিয়ে দাঁড়াই। এবার ওর পাশ দিয়ে একটা দোকান ছিল, দোকানদার বললো এইদিকে গিয়েছে। তারপর ওইদিকে যাওয়ার সময় দেখি এরা সব আসছিল। তারপর ওখানে ভিড় করলাম, প্রশাসনকে জানালাম। প্রশাসন আমাদেরকে ডাকলো, ডেকে বারুইপুর থানায় আমরা এলাম। এদের ডায়েরি কিছুটা লিখে বারুইপুর থানাতে আমরা ওদেরকে ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করি। তারপরে বিষ্ণুপুর থানাতে আমরা গেলাম। বিষ্ণুপুর থানার আইসি উনি একটা আমাদের কাছ থেকে এফআইআর সিট নিলেন এবং নেয়ার পরে উনি বললেন আমরা ওদেরকে যথারীতি অ্যারেস্ট করব। বারুইপুরের অঞ্চলের আশপাশে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের উপরে বিভিন্নভাবে আক্রমণ হচ্ছে। হ্যাঁ। বলতে গেলেও একটা সময় লাগে। হ্যাঁ, এইটা কেন হচ্ছে বা কি মনে করেন এই? এটা সাধারণত রাজনৈতিক একটা চক্রান্ত রয়েছে। বিশাল একটা রাজনৈতিক চক্রান্ত রয়েছে। অনেকে হয়তো শাসক দলের মধ্যে থেকেও এরকম শোনা যাচ্ছে যে শাসক দলের মধ্যে থেকেও নাকি তারা বিজেপির নাম করে এইভাবেও কাজ চালাচ্ছে। আবার অনেকে দেখা যাচ্ছে যে এদেরকে যারা মেরেছে তারা সত্যিকারের আরএসএস ছিল। তারা সত্যিকারের আরএসএস ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি যখন বিষ্ণুপুর থানায় রাত 1:32 থাকি, তখন বিষ্ণুপুর থানাতে ওদের দুজনকে অ্যারেস্ট করা হয়। একজনের নাম ছিল চন্দন দাস, আর আরেকজনের নাম ছিল হচ্ছে ইন্দ্রজিৎ ঘোষ। ইন্দ্রজিৎ ঘোষ বলে যে ছেলেটা বসেছিল, আমি ওকে বললাম যে এটা করা কি ঠিক হয়েছে? ও তখন আমাকে বলছে না, তোমার দাদাকে আমি মারতে চাইনি। সঙ্গে সঙ্গে পুলিশ ওকে থ্রেট দিয়ে বসিয়ে দিল, যেটা কি বৈঠকখানা পেয়েছিস তুই, এখানে আলোচনা করছিস। সঙ্গে সঙ্গে, কারণ যা দেখলাম যে ওরা পুরোপুরি উগ্রপন্থী ছিল এবং পুরোপুরি একটা টার্গেট নিচ্ছে মুসলমানদের একটা হেনস্থা করার জন্য। আপনার নাম? আমার নাম সানোয়ার হোসেন পিয়াদা। আমি ফরজ আলী পিয়াদার ভাই, যে আক্রান্ত হয়েছে, এবং এই আক্কাস আলী পিয়াদা এরও ভাই হই। তবু আপনি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন, কলকাতা হাইকোর্টের আইনজীবী। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছে মমতা বেগমের সরকার চলছে। মিঠুন চক্রবর্তী বলছেন যে এবারে না জিততে পারলে এরা বাংলাদেশ হয়ে যাবে। আর আরেকদিকে দেখছি জায়গায় জায়গায় পশ্চিম বাংলায়, উত্তরপ্রদেশ বা বিজেপি শাসিত রাজ্য নয়, এই পশ্চিম বাংলায় মুসলমানদের উপরে বর্বরিত আক্রমণ হচ্ছে। এমনকি বিভিন্ন জায়গায় মেরে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে। আর কারা মারছে? হিন্দুত্ববাদী আরএসএস। সত্যিই তো দুর্ভাগ্যজনক একটা ঘটনা। সত্যি এই দুর্ভাগ্যজনক এই ঘটনাগুলো ঘটছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বলছেন যে পশ্চিমবঙ্গ সুরক্ষিত হাতে, কিন্তু এটা আমার মনে হয় এটা ডায়মন্ড হারবার এরিয়া, অভিষেক না, যাদবপুর লোকসভার এরিয়া বা কাছাকাছি ডায়মন্ড হারবার। ওকে, ডায়মন্ড হারবারের কাছাকাছি অভিষেক ব্যানার্জি সেকেন্ড কমান্ড অব দি প্রশাসন এখন, বা পার্টির বলতে পারেন, তৃণমূল পার্টির। এই মুহূর্তে থেকে একের পর এক ঘটনা, এক দুটো ঘটনা নাই, এরা যদি কেউ যদি না পৌঁছাতো, এদের আত্মীয় ফোন না করতেন, তাহলে এদেরকে মেরে ফেলে দিত। তাদেরকে লাশ আমরা দেখতে পেতাম। এদেরকে ভাগ্য ভালো, এটা আল্লাহর রহমত যে তারা বেঁচে ফিরে এসছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা একের পর দেখেছি, বারুইপুর কাস্টোডিয়াল ডেথ দেখলাম, পুলিশ মেরে ফেলে দিল। সেটাতে হলো আমরা এসেছিলাম, হয়েছে। তারপরে একের পর এক মার হচ্ছে। কিছুক্ষণ আগেই একজন বললেন আমার ছেলেকে তো মেরেই ফেলে পুকুরে ফেলে দিয়েছে। তো এই যে একের পর এখানে বাড়ছে কেন? নিশ্চয়ই প্রশাসনিক কোনো ঢিলেমি রয়েছে। প্রশাসনিক সহায়তা ছাড়া কি এরা এতটা সাহস পেয়ে যাবে যে মেরে দেবে? তাহলে যোগী রাজ্য, মমতা ব্যানার্জির রাজ্য শাসনের মধ্যে পার্থক্য থাকলো কোথায়? আমরা চাইছি এর নিরপেক্ষ তদন্ত হোক। নিরপেক্ষ তদন্ত হয়ে এই 4 জন এবং এই 20-30 জন যারাই ছিল তাদেরকে আইডেন্টিফাই করে ধরা হোক। তাদেরকে ধরে এটা সুনিশ্চিত করা হোক যে এই এলাকায় পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন অত্যাচার সেটা যেন ভবিষ্যতে না হয়, সেটা প্রশাসন এনশিওর করুক। দ্বিতীয়, আমার দাবি হচ্ছে এদেরকে কম্পেনসেশন দেওয়া হোক। ডিএম এর পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে এদেরকে যথেষ্ট এডুকেট কম্পেনসেশন এদেরকে দেওয়া হোক, প্রোভাইড করা হোক, চিকিৎসা বাবদ খরচা দেওয়া হোক, এবং আগামী দিনে এনশিওর করুক এদের জাস্টিসটা যেন তারা পায়। তারা যেন আবার এই 4 জনকে ধরে দিয়ে এদেরকে দিয়ে আবার কেসটাকে নর্মাল করে দিয়ে চার্জশিটে বাদ দিয়ে টাকা খেয়ে যেন না হয়। এটা কিন্তু আমরা মনিটরিং করব। আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। এখানকার সমাজকর্মীরা রয়েছে, অনেকে রয়েছে, আপনারা মিডিয়া রয়েছেন। আশা করছি ইউ আর নট এ গডি মিডিয়া, এই কারণে আপনারা অবশ্যই এটা দেখাচ্ছেন এবং দেখাবেন এবং আগামী দিনেও আপনার পাশে আছেন এবং থাকবেন বলেই আপনারা এতদূর ছুটে এসছেন এই যে ঘটনাটা দেখানোর জন্য। এবং এখানে মুস্তাফিদ আলী আছে, এরা সবাই আমরা কিন্তু মনিটরিং করব। এবং আমি জাতীয় কংগ্রেসের একজন দায়িত্বে থাকা লিগাল সেলে প্লাস
মিডিয়া প্যানেলিস্ট হিসাবে আমি জাতীয় কংগ্রেসের মাননীয় সভাপতিকে বিষয়টি পুঙ্খানুপুঙ্খ জানাবো, যেন উনিও এই বিষয়টা নিয়ে পদক্ষেপ নেবেন, এবং জাতীয় কংগ্রেসের হিউম্যান রাইটস সেলের যিনি চেয়ারপারসন আছে ওনাকেও জানাবো। এবং আমি বিশেষ করে দাবি আমি করছি যে মুখ্যমন্ত্রী প্রশাসনের কাছে আমার দাবি, বিডিওর কাছে দাবি, ডিএম এর কাছে দাবি, আপনারা আসুন, দেখে যান, দেখে গিয়ে এনশিওর করুন যে সংখ্যালঘুরা কোথায় অসুরক্ষিত হচ্ছে, এবং যারা এলিমেন্ট এই ধরনের মিসক্রিয়েন্ট, যারা তাদের কাছে অস্ত্র ছিল, অনেকে বললেন অস্ত্র ছিল, আর্ম ছিল, তাহলে আর্মস অ্যাক্টও দেওয়া হবে, তারা যেন কিছুতেই যেন ছাড়া না পায়, এবং শাস্তি যেন দেওয়া হয়, এবং কম্পেনসেশনও দেওয়া হয়। এ না হলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।